প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনেকদিন পরে তোমাদের মধ্যে আবার ফিরে এসেছি ক্লাসের বার্তা নিয়ে। পরীক্ষা শুরু হয়েছিল, তার 2-3 দিন আগে বন্ধ হয়েছিল। তোমরা পরীক্ষা দিলে, পরীক্ষার পরেও কয়েকটা দিন বন্ধ থাকলো। তারপরে আজকে প্রথম ক্লাস তোমাদের, এবং প্রথম ক্লাসটাই আমার পড়েছে। যাই হোক, ক্লাস শুরু করার আগে 2-4টি কথা বলি, এবং প্রত্যেকেই আমি স্কুলের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছ। ক্লাসের মধ্যে অনেক কিছু কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু যেহেতু কিছু ক্লাস করব, বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। আবার যাক, অভিজ্ঞতা থেকে দেখলাম আমরা নিরন্তর চেষ্টা করে গেছি যে তোমাদের পুনরায় স্কুল খোলা যায় কিনা, তোমাদের ডাকা যায় কিনা, বিশেষ করে ক্লাস 10টাকে তোমাদের নিরন্তর খবর রাখছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। কেউই কুল কিনারা পাচ্ছে না। গোটা পৃথিবী ত্রস্ত হয়ে আছে। বাকিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে 3টে বাকি ছিল, বা সিবিএসই, কেন্দ্রীয় সিবিএসই, আইসিএসই বোর্ডের যে পরীক্ষাগুলো বাকি ছিল, বোর্ড এক্সাম, সাধারণত বোর্ড এক্সাম কোথাও বাতিল হয় না, পিছোতে পারে, যে কোনো কারণে পোস্টপোন হতে পারে, কিন্তু পুনরায় হয়। সেই হিসাবে বকেয়া পরীক্ষা নেওয়ার কথা কেন্দ্রীয়ভাবে যেমন বলা হয়েছিল, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তাই বলেছিল উচ্চ মাধ্যমিকের বকেয়া পরীক্ষাগুলো নেওয়ার কথা। দিনক্ষণ ঘোষণাও করা হয়েছিল 2-6 জুলাইয়ের, 2, 6 এবং 8 তারিখ। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সবাই আমরা দিশেহারা। আমাদের বড় বড় বিশেষজ্ঞ মহল, যারা স্বাস্থ্য দপ্তর নিয়ে গবেষণা করছেন, বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে গবেষণা করছেন, তাবড় তাবড় নেতা, বুদ্ধিজীবী, তারাও কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছেন। কি সিদ্ধান্ত নেওয়া যায়? যাই হোক, শেষ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রক যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছেন। শিক্ষা মন্ত্রী, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার, যেগুলো কেন্দ্রীয় বোর্ডের, সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষা, সেটাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এবছর আর 10ম এবং দ্বাদশ শ্রেণী পরীক্ষার হবে না, বকেয়া পরীক্ষা। এবং তাকে ফলো করে আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় ঘোষণা করেছেন যে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল যে কটা ছিল 3টে, তাতে যে কটা পরীক্ষা হয়েছে তার সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাকি বিষয়গুলির নম্বর দিয়ে তাদেরকে ফল ঘোষণা করা হবে, এবং সেটা জুলাইয়ের 31 তারিখের মধ্যেই হবে। যাকে এইরকম যখন ডামাডোল অবস্থা চলছে, তখন খুব স্বভাবতই আমরাও ডামাডোল অবস্থায় রয়েছি। টার্গেট পয়েন্ট স্কুল সিদ্ধান্ত নিচ্ছি
কিন্তু সিদ্ধান্ত কার্যকরী স্কুল খোলার সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। কারণ যেহেতু সরকারি কোনো অনুমতি নাই, এবং আমরা যদি গায়ের জোরে খুলি তাহলে সেটা আইন বিরুদ্ধ হবে, দেশ বিরুদ্ধ কাজ হবে। কাজে তাতে আমাদের না যাওয়াটাই ভালো। এইরকম পরিস্থিতিতে ভেবে একটা পরীক্ষা আমাদের নিয়েছিলাম এবং বলেছিলাম যে জুলাই মাসের 13 তারিখে আরও একটি পরীক্ষা হবে, তোমাদের 13 তারিখ থেকে শুরু হবে। সেটা অফলাইনে নেব, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। যেটা যে তোমাদেরকে এখানে অফলাইনে নেব অর্থাৎ স্পটে এনে, সেটা সম্ভব নয়। পরবর্তী যে পরীক্ষাটা হবে তোমাদের নেব আমরা 45 নম্বরের, সেটা যেভাবে আমরা নিয়েছি, তোমরা দিয়েছো অনলাইনে, সেভাবেই তোমাদেরকে দিতে হবে। সেটা ঠিক যেমন সেকেন্ড টার্ম পরীক্ষাটা হয় তোমাদের আগস্ট মাসের সাধারণত 20 তারিখের পরেই হয়। বিগত বছরগুলিতে আগস্ট মাসের 13 বা 14 তারিখে আমরা তোমাদের স্টাডি লিভ দিয়ে দিই। কয়েকদিন স্টাডি লিভ থাকার পরে 18, 19, 20 তারিখের দিকে বা 21 তারিখের দিকে তোমাদের সেকেন্ড টার্মে এক্সাম শুরু হয়। এবছরও আমরা ওই আগস্ট মাসের ওই রকম সময়টাকে ধরে সেকেন্ড টার্মে সিলেবাস ধরেই পরীক্ষা নেব বাকি ক্লাসগুলোর, অর্থাৎ তোমাদেরও যেটাকে আমরা বলবো হাফ ইয়ারলি এক্সামিনেশান, অর্থাৎ ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম মিলেই হাফ ইয়ারলি এক্সামিনেশান হবে। বাকি সবগুলা নোটিফিকেশন জারি করা হবে, বিজ্ঞপ্তি জারি করা হবে। এখন অনেক সময় রয়েছে, সময় কোন দিকে গড়াই দেখা যাক। তবে পরীক্ষা সম্বন্ধে বলি তোমাদের আবার, অভিজ্ঞতা থেকে দেখা গেল আমাদের ক্লাস 10-এ 198 জন ছাত্রছাত্রী রয়েছে। এই পরীক্ষায় যেটা অনলাইন 20 মার্কের পরীক্ষা হলো, তাতে অংশগ্রহণ করেছে 142-43। এমনি অনলাইনে পরীক্ষা হলেও হয়তো 10 জন স্টুডেন্ট কোনো কারণে পরীক্ষা দিতে পারে না, শরীর খারাপ থাকে বা বিভিন্ন রকম অন্য কোনো কারণ থাকতে পারে। কিন্তু ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কিন্তু এই অনলাইন এক্সামে কেন তোমরা সবাই অংশগ্রহণ করলে না, এই কারণটা ঠিক বুঝে উঠতে পারছি না। এমনকি তোমাদের ক্লাস 10-এর সি সেকশনে কয়েকজন ছাত্র ভালো ছাত্র, যাদেরকে ভালো ছাত্র বলেই আমরা আখ্যায়িত করে থাকি, প্রথম শ্রেণীর ছাত্র 3 র্যাঙ্ক রয়েছে বা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে। এরকম স্টুডেন্টও বোধহয় গোটা 5-6 জন পরীক্ষা দেয়নি, সি সেকশন এবং এ সেকশন মিলে, ছেলে এবং মেয়ে থেকে। এটা আমাদেরকে খানিকটা কিন্তু চিন্তিত করে তুলেছে। আমরা মনে করি যে এই পরীক্ষায় কিন্তু তোমাদের উপকার হয়েছে, অনলাইন ক্লাস এবং তারপরে যে পরীক্ষা হয়েছে, এবং পরীক্ষার অনেকটাই স্বচ্ছ হয়েছে। কেউ যদি কোনো অসৎ উপায় অবলম্বন করে থাকে, আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না, হয়তো জানি না, কেউ হয়তো বিভিন্নভাবে কথা বলছে সাইড থেকে, কিন্তু আমরা মনে করি স্বচ্ছভাবে। কারণ সময়টা এতটাই তোমাদেরকে কম দেওয়া হয়েছিল যাতে তোমরা কোনো ছাত্রছাত্রী অসৎ উপায় অবলম্বন করতে না পারে। সেই জন্য আমরা মনে হচ্ছে যে তোমরা বেশ ভালোভাবে স্বচ্ছভাবেই পরীক্ষা দিয়েছ, এবং মাস্টারমশাইরা
মূল্যায়ন করে বলছেন যে ঠিক অফলাইনে পরীক্ষা নিলে স্পটে যে ধরনের ছাত্রছাত্রীদের রেজাল্ট হয় এবং যেভাবে ক্লাসে পড়া দেয় যে যার যেরকম মেরিট সেই হিসাবে কিন্তু রেজাল্টও আসছে। কিন্তু কয়েকজন পরীক্ষা দিল না কেন? তাহলে ওই সকল ছাত্রছাত্রীরা কি খানিকটা নেগলেক্ট করছে স্কুলের নির্দেশকে, অনলাইন ক্লাসকে, অনলাইন পরীক্ষাকে? এই কি হবে করে? বা কেউ হয়তো অনেকে টিউশনই করছে, আমি জানি অনেকেই সাবজেক্ট ওয়াইজ টিচার রেখেছে। কিন্তু আমি মনে করি স্কুলের যেহেতু নির্দেশ, স্কুলের একটি পার্ট এক্সামে অংশগ্রহণ করাটা, এটা অবশ্যই ভুল হয়েছে যে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেনি পরীক্ষাতে। কারো বাড়িতে মোবাইল নাই, ক্লাস করতে পারেনি, মোবাইল কিনতে পারছে না আর্থিক কারণে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু পরীক্ষাটা দেওয়া যেতে পারত। আমি এই মুহূর্তে মনে করছি কিছু ছাত্রছাত্রী, ভালো ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেনি পরীক্ষায়, তারা কি আত্ম অহংকারে ভুগছে না? আমি কিন্তু আত্ম অহংকারে ভোগারই কিন্তু নামান্তর। এত নোটিফিকেশন জারি করার পরে ঠিক আছে, তুমি তোমার টিউশন মাস্টার দিয়ে বাড়িতে পড়ছো, ক্লাস করছো না, অনলাইন ক্লাস করতে ভালো লাগছে না, মোবাইল দেখতে চোখ রাখতে পারছো না, মাথা ব্যথা হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে, কিন্তু তুমি তো বাড়িতে বই পড়েছো, তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে না? মনে রেখো, একটা ছাত্রছাত্রীর কাছে পরীক্ষাটাই সবচাইতে বড় বিষয়। কারণ যতই দুর্বল ছাত্রছাত্রী থাকে না কেন, যতই লেখাপড়াকে নেগলেক্ট করুক না কেন, অভিজ্ঞতা থেকে দেখা গেছে পরীক্ষা মানে একটা ছাত্র বা ছাত্রী নড়ে চড়ে বসে, কিন্তু তাকে নড়ে চড়ে বসতে বাধ্য করে। আর নড়ে চড়ে বসা মানেই তার পড়ার গতিটা বাড়বে, কিছুটা হলেও সে শিখতে পারবে, পড়ার গতি বাড়বে। তো পরীক্ষায় অংশগ্রহণ করলে না, আর ওই সময় ক্লাসও হলো না, তাহলে তুমি কিভাবে সময়টা অতিবাহিত করলে? আইডিয়ালি তাহলে অলসভাবে তোমার সময়গুলো অতিবাহিত হয়েছে দিন 15, তাহলে তুমি কোনো ক্লাস করলে না, নিজে নিজে হয়তো স্টাডি করলে, টিউশন মাস্টারের কাছে কতটা স্টাডি করলে, গড নোজ। যাই হোক, যে সময় আমি এই মুহূর্তে ক্লাস নিচ্ছি, পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষ ঠিক বুঝে উঠতে পারছি না, তার জন্য মিটিং ডেকেছি। সমস্ত ক্লাসের একদিন করে মিটিং রাখবো অভিভাবকদের নিয়ে। আজকেই তোমাদের ক্লাস 10-এর অভিভাবকদের নিয়ে এটি মিটিং 11:30টায় ডাকা হয়েছে। দেখা যাক কতজন উপস্থিত হয়, যে পরবর্তী পদক্ষেপ কি হবে। এবং অনলাইন ক্লাস করতে গিয়ে স্কুলের একটা মিনিমাম খরচ রয়েছে, সেটা কি করে মেনটেন করব, বিশেষ করে সর্বতভাবে তোমাদের কি করে কল্যাণ হবে, তোমাদের লেখাপড়ার কি করে অগ্রগতি হবে, কোন পথে গেলে আমরা অভিভাবকদের কাছে মতামত নেব, আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করব, এবং তোমাদের বাবা মায়েরা এসে আমাদেরকে বলবেন তোমরা কেমন লেখাপড়া করছো, বাড়িতে কতটুকু বদমাশি করছো বা কতটুকু লেখাপড়া করছো, মোবাইলের মধ্যে ডুবে থাকছো, বিভিন্ন গেম খেলছো বা পড়া করছো, ইত্যাদি ইত্যাদি বিষয়ে শেয়ার করবার জন্য আজকেই মিটিং ডাকা হয়েছে 11:30টার সময়। কি হয় তার পরবর্তী তোমাদের বলবো। তো যাই হোক,
সেকেন্ড টার্ম পরীক্ষার পরে মনে রেখো, এরপরে আগস্ট মাসেই তোমাদের ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম মিলেই হাফ ইয়ারলি এক্সাম হবে। তো তোমাদের ক্লাস 10-এর হাফ ইয়ারলি এক্সাম কি আগস্টের মধ্যে আমরা আশা করি সমস্ত সিলেবাস শেষ হয়ে যাবে। মাস্টারমশাইরা তোমাদের জন্য যথেষ্টই খাটছেন, যথেষ্ট পরিশ্রম করছেন, যেটা হয়তো স্কুল খোলা থাকলে যতটা না করতেন তার চাইতে বেশি পরিশ্রম করছেন। শুধু একটি দূরত্ব যেটা বজায় থাকছে, তোমরা আমাদের দৃষ্টির অগোচরে রয়েছে, দৃষ্টির আড়ালে রয়েছে, তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। ক্লাসের মধ্যে কেউ মনোযোগ সহকারে ক্লাস না করলে তাকে বলি আমরা, এই তুমি ক্লাস করছো না, মনোযোগ দাও। কেউ হয়তো পিছনে বসে গল্প করছে, বা তুমি বুঝতে পারছো না কোনো জিনিস, সাথে সাথে প্রশ্ন করছে, স্যার এই জিনিসটা একটু বুঝিয়ে বলে, বোর্ডে লিখে দেন। মাস্টারমশাই হয়তো সাথে সাথে বুঝিয়ে দিলেন, সেটা তোমরা প্রশ্ন করতে পারছো না, আর আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি না। বা তোমাদেরকে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেটা খাতাগুলো তোমাদেরকে সাবমিট করতে বলি, তোমাদের আনসার কপিগুলা, সেটা আমরা অফিসে বসে মাস্টারমশাইরা দেখে দিই তোমাদের, সেগুলো করা সম্ভব হচ্ছে না এই অনলাইনে। কিন্তু যেটুকু হচ্ছে আমি মনে করি নাই মামা চাইতে কানা মামা অনেক ভালো। সেই জন্য আমি আশা রাখবো তোমরা গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করবে, যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসেই হবে সম্ভবত, যদি এখনো পর্যন্ত সরকারি কোনো ডিক্লারেশন নাই, তবে ধরে নিতে হবে তোমাকে ফেব্রুয়ারি মাসে যথাসময় তোমাদের পরীক্ষা হবে। আর যদি করোনা ভাইরাস এর গতি যদি এইরকম অব্যাহত থাকে তবুও সম্ভবত এর চাইতে যদি আরও কিছু ভয়াবহ আকার ধারণ করে তাহলে তো সেটা হয়তো পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে। জানি না কখন কি হবে, ওপরওয়ালাই জানে। তবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে লড়াইয়ের জন্য, তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার পরীক্ষার জন্য। কি হবে কেউ কেউ ভাবতে পেরেছিল যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যে এইরকম হবে, আমাদের পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে যাবে। আমি তো মনে করি কিছু কিছু ছাত্রদের মোটের মাথায় ক্ষতি হলো, কিন্তু মার্কসের ভিত্তিতে কেউ কেউ লাভবান হবে, কারণ সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে বাকি 3টে বিষয়ে নম্বর দেওয়া হবে। বোর্ড কোনো কার্পণ্য রাখছে না মার্কস দেওয়ার ক্ষেত্রে, কিন্তু শিক্ষার আত্মস্থ করা, শিক্ষার মান, সেটা তো ব্যাহত হল। যাই হোক, আমি আবার ফিরে আসছি আমার মূল কথাই, অর্থাৎ আমার ক্লাস। কারণ আমি আমার বক্তব্য রাখবো, বক্তব্য রাখার জন্য একটি ক্লাসেরই দরকার ছিল, সেটা নিতে গেলে এই ক্লাসটা ব্যাহত হবে আমার নির্ধারিত। যাই হোক, তোমাদের আমি করছিলাম সাদৃশ্যতার উপরে ক্লাস করছিলাম। ক্লাস করতে করতে সম্ভবত 253 পাতায়, এই বইটার 253 পাতায় এক্সারসাইজ করছিলাম। এক্সারসাইজের সম্ভবত 7 নম্বর পর্যন্ত করেছিলাম, 7 বা 8 ঠিক আমার মনে পড়ছে না। তো যাই হোক, আমি 8 থেকে শুরু করছি তোমাদের। আমার সিলেবাস যেহেতু শেষের দিকে, আমি মনে করছি আমার ক্লাসটাকে একটু কমিয়ে দেব, বিভিন্ন কাজের মধ্যে আমাকে থাকতে হচ্ছে। তবে সিলেবাসটা তোমাদের যথাসময়ে শেষ হয়ে যাবে। আমার সিলেবাস আমি যেটুকু পড়াশোনা পড়াই জ্যামিতি সেইটুকু শেষ হয়ে যাবে। আমি তো বলেছিলাম এক সময়
যে জুন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু জুন মাসে তো তেমন ক্লাস হলো না, পরীক্ষা হলো, নাহলে জুন মাসে শেষ হয়ে যেত। দেখো আমি পরবর্তীতে আবার বার্তা দেব তোমাদের। ক্লাস দেখো 8 নম্বর থেকে দেখো, দুটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর সদৃশকোণী, তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স ও ওয়াই, বিসি ও কিউআর 15 বাহু বলে প্রমাণ করি বিএক্স অনুপাত কিউআই ইকুয়াল টু বিসি অনুপাত কিউআর। দেখো ত্রিভুজ দুটা এঁকেছি আমি, ডেটটা হচ্ছে आठ नंबर पेज 253 एक्सरसाइज। एबीसी और पिक्यूआर सदृशकोणी त्रिभुज एबीसी और त्रिभुज পিকিউআর হচ্ছে সদৃশকোণী। সদৃশকোণী কথার অর্থ হচ্ছে তাদের অনুরূপ কোণগুলি সমান, অর্থাৎ একটি ত্রিভুজের 3টি কোণের সঙ্গে অপর ত্রিভুজের 3টি কোণ সমান হলেই ত্রিভুজদ্বয়কে বলা যাবে সদৃশকোণী। তাদের পরিকেন্দ্র যথাক্রমে এক্স ওয়াই, তাদের পরিকেন্দ্র মানে পরিবৃত্ত হবে, তাহলে এবিসি ত্রিভুজে পরিবৃত্ত, পিকিউআর ত্রিভুজে পরিবৃত্ত। এবিসি ত্রিভুজে পরিবৃত্তের পরিকেন্দ্র হচ্ছে এক্স এবং এটার পরিকেন্দ্র হচ্ছে আর। যথাক্রমে এক্স ও ওয়াই, সরি এক্স এবং ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তারপরে কি বললো, বিসি ও কিউআর অনুরূপ বাহু হলে প্রমাণ করি বিএক্স। তাহলে বি এর সঙ্গে আমরা যোগ করবো আমরা এখানে বলে দেবো। শুধু আমরা প্রথমে ঘোড়া থেকে বলছি আমি আবার বিষয়টা, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর হচ্ছে সদৃশকোণী এবং বিসি ও কিউআর বাহু দুটি হচ্ছে অনুরূপ বাহু। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে এক্স এবং পিকিউআর ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ওয়াই। প্রমাণ করতে হবে যে, প্রমাণের বিষয়টা দেখে নাও, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, বিএক্স ইকুয়াল টু বিসি অনুপাত কিউআর। অঙ্কন করব, বি কমা এক্স, সি কমা এক্স, তারপর ওই ত্রিভুজের কিউ কমা ওয়াই ও আর কমা যুক্ত করা হলো। এবার প্রমাণে তোমরা বিস্তারিত লিখে করে নেবে।
আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যেহেতু ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সদৃশকোণী এবং তাদের অনুরূপ বাহু হচ্ছে বিসি ও কিউআর হচ্ছে অনুরূপ বাহু। আমরা জানি না এবিসি ত্রিভুজ এবং পিকিউআর ত্রিভুজের সদৃশকোণী হলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, তাদের কোণগুলি সমান হবে, কিন্তু কোন কোণের সঙ্গে কোন কোণ অনুরূপ এখনই তো বোঝা যাবে না। কি করে বলবো? এ কোণের সঙ্গে পি কোণ সমান নাও হতে পারে, কিউ কোণ হতে পারে, জানি না, কিন্তু একটি ক্লু দিয়ে দিয়েছে, বলেছে বিসি আর কিউআর অনুরূপ বাহু। যেহেতু বিসি এবং কিউআর অনুরূপ বাহু, অতএব অনুরূপ বাহুর বিপরীত কোণ সমান হবে। অতএব বলে দিতে পারবো আর কি, যেহেতু বলবো এবিসি ত্রিভুজের পিকিউআর ত্রিভুজের বিসি এবং কিউআর অনুরূপ বাহু এবং ত্রিভুজ দুটি যে সদৃশকোণী, অতএব এভাবে বলবো বিএসি কোণ সমান হচ্ছে কিউপি আর কোণ। ঠিক আছে, এখন দেখে নাও বিএসি কোণটা হচ্ছে বিসি উপতায় এবিসি ত্রিভুজের যে পরিবৃত্ত রয়েছে তার পরিকেন্দ্র এক্স রয়েছে, তো বিসি উপচাপ দ্বারা গঠিত এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ এবং বিএক্স এটা হচ্ছে একটি কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, অতএব তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এটাকে বলতে পারি আমরা হাফ অফ বিএক্সি কোণ। বিসি উপচাপ দ্বারা গঠিত বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ এবং বিএক্সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অনুরূপ ঘটনা পিকিউআর ত্রিভুজের ক্ষেত্র, যার পরিকেন্দ্র হচ্ছে ওয়াই, অতএব কিউআর উপচাপ দ্বারা গঠিত কোণ কিউপিআর হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কোণ কিউআইআর হচ্ছে কেন্দ্রস্থ কোণ। একই ঘটনা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কাজে কিউপিআর হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কিউপিআর এবং এটা হয়ে যাবে হাফ অফ কিউআইআর কোণ। और উভয় পক্ষ থেকে হাফ বাদ চলে গেল, কি থাকছে বিএক্সি কোণ সমান কিউআইআর কোণ, অর্থাৎ এই কোণ সমান হয়ে গেল এই কোণ। এবার দেখো বিএক্সি এবিসি ত্রিভুজে যে পরিকেন্দ্র হলো এক্স, এই ক্ষেত্রে বিএক্স এবং সিএক্স যুক্ত করার ফলে বিএক্সি যে ত্রিভুজ গঠিত হয়েছে তার বিএক্স বাহু সমান হচ্ছে সিএক্স বাহু। কেন বলো তো? যেহেতু এটা হচ্ছে পরিকেন্দ্র, পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব সমান হবে। অতএব ত্রিভুজ এক্স এক্স ইসি বা বিএক্সি যাই বলো না কেন, বিএক্সি এর বিএক্স সমান হচ্ছে সিএক্স। আর ত্রিভুজ অনুরূপ ঘটনা বিওয়াইআর এর কোণ বাহু হয়ে যাবে কিউওয়াই সমান আর ওয়াই। এবার দেখো এটা যদি আমরা দুটো সমীকরণ হয়ে যায় তাহলে এখান থেকে বলে দিতে পারবো আমরা এক ও দুই থেকে পাই, কি পাই? এক ও দুই থেকে
ভাগ করে দিচ্ছি আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিয়ে কি পেয়ে যাবো আমরা, bx বাই qy সমান হচ্ছে cx বাই ry। bx বাই qy সমান cx বাই ry। এইবার তো আমরা একটি উপপাদ্য পড়েছি, দুটি ত্রিভুজের যদি একটি করে কোণ সমান হয় এবং কোণ দুটির ধারক বাহুগুলি যদি সমানুপাতিক হয়, তো দেখো এই কোণ এবং এই কোণ সমান, বিএক্সি কোণ সমান হচ্ছে কিউওয়াই আর কোণ। দুটি ত্রিভুজ বিএক্সি এবং ত্রিভুজ কিউওয়াই আর এর শীর্ষকোণ বিএক্সি কোণ সমান হচ্ছে কিউওয়াই আর কোণ। দুটি করে কোণ সমান হলে, একটি করে কোণ সমান হলো ত্রিভুজ দুটি, এবং তাদের ধারক বাহু কি হচ্ছে, বিএক্স সিএক্স কিউওয়াই আর ওয়াই, বিএক্স আর কিউওয়াই তাদের ধারক বাহু বিএক্স এবং কিউওয়াই, সিএক্স আর ওয়াই সমানুপাতিক। তাহলে কি হবে, ত্রিভুজ দুটি হবে সদৃশকোণী অর্থাৎ সদৃশ্য। অতএব এখান থেকে বলে দিতে পারবো আমরা, অতএব ত্রিভুজ বিএক্সি সদৃশ ত্রিভুজ কিউওয়াই আর। ত্রিভুজ দ্বয় যদি সদৃশ হয়ে যায় তাহলে অতএব বলে দিতে পারবো আমরা, অতএব বিএক্স কিউওয়াই সমান বিসি বাই কিউআর সমান, এটাও বলতে পারি একসঙ্গে। ওটাকে বাদ দিয়ে দিলাম, যেহেতু ওটা প্রয়োজন নয়। আমার প্রমাণের বিষয়টি কি রয়েছে, বিএক্স কিউওয়াই রয়েছে, বিএক্স কিউওয়াই বিসি কিউআর, কাজেই সিএক্স আর ওয়াই ধর্তব্যের মধ্যে নয় এখানে, যেহেতু প্রমাণ বিষয়ের মধ্যে নাই। অর বিএক্স অনুপাত কিউওয়াই ইকুয়াল টু বিসি অনুপাত কিউআর, এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। তাহলে কোনো ব্যাপারই নয়। তাহলে একটি উপপাদ্য যেটা দুটি ত্রিভুজের একটি কোণ অপরটি একটি কোণের সঙ্গে সমান হলে এবং কোণ দুটি ধারক বাহুগুলি সমানুপাতি হলে ত্রিভুজ দ্বয় হবে সদৃশ্য। এটা যদিও এই উপপাদ্যটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় বলা হয়েছিল, কিন্তু আমাদের প্রমাণে কাজে লাগছে, কাজে সেটাও তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার পরবর্তীতে চলো পিজি প্রমাণ 9 নম্বরে চলো। কোন বৃত্তের পিকিউ এবং আরএস দুটি যা বৃত্তের অভ্যন্তরে এক্স বৃত্তে পরস্পরকে ছেদ করেছে, আঁকি তাহলে আমরা। কোন বৃত্তের পিকিউ এবং আরএস যেভাবে আঁকতে পারো না কেন তুমি, পিকিউ এবং আরএস দিক থেকে দিতে পারো তুমি। পিকিউ এবং আরএস দুটি যা পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে ছেদ করেছে, বৃত্তের কেন্দ্র হয়তো ও, ধরে নিলাম পি কমা এস ও আর কিউ যুক্ত করে, আর কিউকে যুক্ত করো এবং পিএস ও আর কিউ যুক্ত করে প্রমাণ করি যে ত্রিভুজ পি কিউ এক্স
প্রমাণ করতে হবে যে ত্রিভুজ PXS ও ত্রিভুজ PXS ও ত্রিভুজ RSQ বলে তো কোনো ত্রিভুজ নাই, সম্ভবত ভুল রয়েছে। এটা হবে RXQ PXS ও RSQ বলে তো কোনো ত্রিভুজ নাই এক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত আমরা SQ যুক্ত করব। কাজেই গতিবিধি দেখে মনে হচ্ছে এটা ভুল রয়েছে, RXQ হবে, তোমরা ওটা বলে ঠিক করে নাও, RXQ হবে, RXQ সদৃশ। এর থেকে প্রমাণ করি যে এটা 1 নম্বর প্রমাণ করতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর প্রমাণ করতে হবে PX into X cube equal to RX into XS, ঠিক আছে? দেখা যাক, প্রমাণে যাচ্ছি আমরা। এক্ষেত্রে অঙ্কন করবার তেমন বোধহয় প্রয়োজন নাই। দেখো, এই কোণ সমান এই কোণ হবে, PQR কোণ সমান PSR কোণ। কেন বলো তো? PQR কোণ সমান PSR কোণ, বলো। একই বৃত্তাংশস্থ কোণ, কোনো বৃত্তচাপ দ্বারা অকেন্দ্রীয় বৃত্তের PR বৃত্তচাপ দ্বারা গঠিত PSR কোণ এবং PQR কোণ একই বৃত্তাংশস্থ কোণ। এটাকে একটু মডিফাই করে আমরা, যেহেতু এই দুটো ত্রিভুজের মধ্যে সদৃশ করে দেখাতে বলেছে, কাজে এই কোণটাকে PQR না বলে আমরা XQR বলে নিচ্ছি। আর XQR কোণ PSR না বলে PSR না বলে PSX বলে হবে কি? একই কথা। দেখে নাও, PSR না বলে PSX, যেহেতু SX এবং R হচ্ছে সমরেখ, তাই বলা যায় PRQ না বলে XQR। আবার দেখে দাও ওটা, আবার দেখানো তো এই ত্রিভুজের QRS বা SRQ কোণ সমান হচ্ছে SPQ কোণ। ওই দিক থেকে একই অকেন্দ্র বৃত্তের একই বৃত্তাংশস্থ কোণ, এটা কোথায় একটু মডিফাই করো, SRQ না বলে XRQ কোণ ইকুয়াল টু SPQ না বলে SPX। দেখো তো এই দুটো ত্রিভুজের মধ্যে ত্রিভুজ দুটি করে কোণ সমান হয়েছে,
এবং তৃতীয় কোণটা বিপরীত কোণ বলে সমান হয়ে যাবে। এখন 3 নম্বর কোণ আমি দেখাতে পারি, নাও পারি, কারণ আমরা জানি দুটি করে কোণ সমান হলে 3 নম্বর কোণটা অবশ্যই সমান হয়। সেই জন্য দুটি করে কোণ সমান দেখাতে পারলেই আমাদের ত্রিভুজদ্বয়কে বলতে পারবো আমরা সদৃশকোণী এবং সদৃশ। অতএব এখানে একটু কথা বলে দিবে, এখন ত্রিভুজ মুখোমুখ হয়তো RXS ত্রিভুজ RXQ বা যে ত্রিভুজের নাম আগে রয়েছে সেটাকে বলতে পারো তুমি ত্রিভুজ PXS ও ত্রিভুজ RXQ। এর মধ্যে বলে দিবে এই কোণ সমান এই কোণ, যেহেতু এই কোণটা আগে পেয়েছি আর কি, এই ত্রিভুজের নাম উল্লেখ রয়েছে আগে, কাজে এই ত্রিভুজের PSX কোণ সমান এই কোণ, এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের এই কোণ, অতএব ত্রিভুজদ্বয় সদৃশ। অতএব ওখান থেকে বলে দিবে যে ত্রিভুজ PXS সদৃশ ত্রিভুজ RXQ। অতএব তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়ে যাবে। তো একটা প্রমাণ হয়ে গেল, এরা সদৃশকোণী, অতএব ত্রিভুজ সদৃশ 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। আর এখান থেকে 2 নম্বর চলে আসবে। অতএব বলে দিতে পারবো আমরা, দেখে নাও PX, এই ত্রিভুজে PX বাহু মানে এই কোণের বিপরীত বাহু PX, এই কোণের সমান কোণ হচ্ছে কোনটা Q, অতএব Q কোণের বিপরীত বাহু RX ইকুয়াল টু কি আছে RX ইন্টু XS XQ PX XQ XS মানে এই কোণের বিপরীত বাহু, তাহলে এটা হচ্ছে XS বাই এই কোণের সমান কোণ, এটা P কোণের সমান কোণ হচ্ছে R কোণ, কাজে R কোণের বিপরীত বাহু হয়ে যাবে XQ। বোঝা গেল? এই কোণের বিপরীত বাহু PX, কাজে এর সমান কোণ হচ্ছে এই ত্রিভুজের হচ্ছে Q কোণ, তার বিপরীত বাহু হচ্ছে RX। এই ত্রিভুজের P কোণের বিপরীত বাহু হচ্ছে SX বা XS, আর এই কোণের সমান কোণ হচ্ছে এটা, তাই তার বিপরীত বাহু XQ। সেটাকে মাল্টিপ্লাই করলেই হলো, ক্রস মাল্টিপ্লাই, PX ইন্টু XQ ইকুয়াল টু RX ইন্টু XS। 2 নম্বর প্রমাণ হয়ে গেল। খুব ইজি ম্যাটার। এবার নেক্সট দেখো, নেক্সট 10 নম্বর। ও তারপর ব্যক্তি কথা, ওখানে অথবা দেওয়া হচ্ছে একটি বৃত্তের দুটি যা পরস্পরকে অন্তঃস্থভাবে ছেদ করলে, ওই 9 নম্বরেরই কথা, একটি অংশদ্বয়ের আয়তক্ষেত্রের ক্ষেত্র অপরটির অংশদ্বয়ের আয়তক্ষেত্রের সমান হবে। এই ভাষাটাও একটু ভুল রয়েছে আমি মনে করি, ভাষাটা এইরকমই হবে। এর আগে যে আমি প্রমাণ করে মুছে দিয়েছি, দেখো PQ এবং আদেশ যে দুটি খণ্ডে বিভক্ত হয়েছে, PQ ভাগ হয়েছে PX এবং SQ, আর আদেশটা ভাগ হয়েছে RX এবং SX, এই দুটি অংশে। একটি সরলরেখা, ধরো এই একটি সরলরেখা রয়েছে, এই সরলরেখাটি যদি দুটি ভাগে ভাগ করি আমি, AB রয়েছে, এখানে হয়তো ভাগ করতাম C, এটা AC হয়ে গেল। এটি সরলরেখা হয়েছিল AC আর CD হয়ে গেল।
এসি আর সিডিকে নিয়ে আমি একটি আয়তক্ষেত্র গঠন করতে পারি। তাহলে এসিকে দৈর্ঘ্য ধরে নিলাম, সিডিকে প্রস্থ ধরে নিলাম, বা এসি যদি ছোট হয়ে যায় তো এসি প্রস্থ হয়ে যাবে, সিডি বড় হয়ে গেলে সিডিটা দৈর্ঘ্য হয়ে গেল। মোট কথা এডিকে দুটি অংশে বিভক্ত করলে সেই দুটি অংশ দিয়ে একটি আয়তক্ষেত্র গঠিত হতে পারে, এবং সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই হয়ে যাবে এসি ইন্টু সিডি। এসি ইন্টু সিডি যে কোনো একটি সরলরেখা দ্বিখণ্ডিত করলে সমান্তরালে হোক বা এক্ষেত্রে আয়তক্ষেত্র অঙ্কন করতে হলে সমান্তরালে বিভক্ত হবে না, একটি অংশ বড় হবে, একটি অংশ ছোট হবে। বড় অংশটি দৈর্ঘ্য হয়ে যাবে আয়তক্ষেত্রে, এবং ছোট অংশটি আয়তক্ষেত্র প্রস্থ হয়ে যাবে, এবং সেই বাহুদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে ওই খণ্ডিত অংশ দুটি গুণফল, অর্থাৎ এসি ইন্টু সিডি। এক্ষেত্রে কি হয়েছিল, আমাদের পি কিউ ভাগ হয়ে গেছিল পি এক্স আর কিউ এক্স বাই এক্স কিউ, পি এক্স এক্স কিউ, পি এক্স এবং এক্স কিউ। এই যে দুটি খণ্ড হয়ে গেল, একটি দৈর্ঘ্য হবে, একটি প্রস্থ হবে, এর দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইচ ইন্টু, এবং আর এস ভেঙে কি হয়েছিল আমাদের, আর এক্স, এটা হয়েছিল এস এক্স, এক্স এস। এই দুটি বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে আর এক্স, বাহু দুটি গুণফল। এক্ষেত্রে এটা বাহু দুটি গুণফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এক্ষেত্রে এই বাহু থেকে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের এটাই তো প্রমাণ হয়ে গেল, এটা সমান এটা। আর এটাই প্রমাণ করতে বলেছিল যে তাদের যা পরস্পরকে ছেদ করলে ভাষাটা ভুল রয়েছে একটু, ভাষাটা এরকমই হওয়া উচিত। একটির অংশদ্বয়ের দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপর অংশটির দ্বারা গঠিত অপর জায়ের অংশদ্বয়ের দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। ক্ষেত্রফল সমান হয়ে যাচ্ছে, কাজে ওইটা শুধু ভাষাতে বলে দেবে যে পি কিউ সরলরেখা দ্বিখণ্ডিত হয়ে যে পি এক্স এবং এক্স কিউ পাওয়া গেল, এই পি এক্স এবং এক্স কিউ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পি এক্স ইন্টু এক্স কিউ। আবার আর এক্স যায় দ্বিখণ্ডিত হয়ে যে আর এক্স এবং এক্স এক্স রয়েছে, তাদের দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এক্স ইন্টু এক্স এস। অতএব প্রমাণিত হলো, একটু আগে প্রমাণিত হলো পি এক্স ইন্টু এক্স কিউ ইকুয়াল টু আর এক্স ইন্টু এক্স এ। কাজেই প্রমাণিত হলো যে যা দুটি দ্বারা যায় অংশদ্বয়ের দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপর জায়ের অংশদ্বয়ের দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি আমাদের 10 নম্বরে চলে যাচ্ছি। দেখে না, দশ নম্বরে কি বলছে, একটি সরলরেখার পি এবং কিউ দুটি বিন্দু। একটি সরলরেখা নিয়ে নাও, সাপোজ এরকম একটি সরলরেখা। ধরে নিচ্ছি পি কিউ এর উপরে যেহেতু দুটি সরলরেখা নিতে, দুটি বিন্দু নিতে বলেছে, কাজেই সরলরেখাটা আমি নিয়ে নিচ্ছি। আমি হয়তো ধরে নিলাম এম এন একটি সরলরেখার উপর পি এবং কিউ দুটি বিন্দু নিয়ে নিলাম, পিউ এবং কিউ, এরকম যাতে কিউ নিয়ে নিলাম। পি এবং কিউ দুটি বিন্দু, পি এবং কিউ বিন্দুতে সরলরেখাটির উপর যথাক্রমে পি আর এবং কিউ এস লম্ব। এখান থেকে লম্বটা এনে নিচ্ছি আমরা, এটা নাই
পাওয়া যাচ্ছে না, কোথায় গেল স্কেল যদি যাক, এটা লম্ব টেনে নিলাম একটা। এটা হয়তো ছোট হতে পারে, একটু বড় হতে পারে এর চাইতে। ছোট করে যাচ্ছি ও বড় করে যাচ্ছি, তাতে যায় আসে না। কি কি বলা হলো লম্ব দেওয়ার কথাটা? বলেছে PR এবং QS, PR এবং QS দুটি লম্ব অঙ্কন করা হলো। PS এবং QR, PS এবং QR, তাহলে PS কে যুক্ত করতে হয় আমাদের, এবং QR পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে। PS এবং QR পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। তারপরে কি বললো? OT PQR এর উপর লম্ব, OT। OT হচ্ছে PQR এর লম্ব টানা হলো। বাস, এগুলো কথা বলে নেবে। ধরে নিচ্ছি MN একটি সরলরেখা, MN সরলরেখার P এবং Q দুটি বিন্দু, P বিন্দুতে অঙ্কিত লম্ব হচ্ছে PR এবং Q বিন্দুতে অঙ্কিত লম্ব হচ্ছে QS। PS এবং QR যুক্ত করা হলো, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু থেকে PQ এর উপর OT লম্ব অঙ্কন করা হলো। প্রমাণ করতে হবে যে কি বলা হচ্ছে 1/OT, তাই দেখে নাও 1/OT ইকুয়াল টু 1/PR ইকুয়াল টু 1/PR প্লাস 1/QS। বাস, এই হয়ে গেল। প্রমাণ যে কোনো একটি ত্রিভুজ দিয়ে করবে। এখানে দেখো PR যে লম্ব হয়েছে এবং RQ যুক্ত করার ফলে PQ1 একটি সমকোণী ত্রিভুজ হয়েছে, মূল সমকোণী ত্রিভুজ, এবং PS যুক্ত করার ফলে PQS একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। PQR বা PRQ, একটা হচ্ছে PSQ, PRQ, PSQ দুটি সমকোণী ত্রিভুজ হয়েছে, যাদের ভূমি হচ্ছে একটি, PQ হচ্ছে ভূমি, লম্ব হচ্ছে যথাক্রমে PR এবং QS। আবার দেখো তাদের অতিভুজ QR এবং PS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু থেকে PQ এর উপর OT লম্ব অঙ্কন করার ফলে দেখে নাও তো এখানে আবার একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে OTQ বা OQT, আর একটা হচ্ছে OPT। OQT, OPT। এখানে যে OPT ত্রিভুজ উৎপন্ন হয়েছে তা PQR এর সঙ্গে আমরা তুলনা করতে যাব। PQR আর PTO বা POT বা PRQ POT, দেখে নাও PRQ POT। এই
যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর এইদিকে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এদিকে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে মূল ত্রিভুজের মধ্যে। তো দেখে নাও, আমরা যখন কম্পেয়ার করতে যাব তখন আমরা তুলনা করব পি আর কিউ, এটার সঙ্গে আমরা কম্পেয়ার করব ও কিউ টি। পি আর কিউ আর ও কিউ টি। কেন দেখে না তো, এই ত্রিভুজটার এই কোণ সমকোণ, এই ত্রিভুজটার এই কোণ হচ্ছে সমকোণ, লম্ব বলে প্রত্যেকে লম্ব বলে সমকোণ। আবার পিকিউ আর ত্রিভুজের কিউ কোণ আর ও কিউ টি ত্রিভুজের কিউ কোণ, এটা সাধারণ কোণ। পি কিউ আর কিউ একটি কোণ, পি কিউ আর কিউ কোণ, তাহলে এটা সাধারণ কোণ। এবং এই ত্রিভুজের আর পি কিউ কোণ সমান ও টি কিউ কোণ, কারণ প্রত্যেকে সমকোণ। দুটি করে কোণ যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজের সদৃশকোণী বা সদৃশ্য। ওই কথা বলে দিবে এখানে। ত্রিভুজ, ছোট ত্রিভুজটাই ধরে নাও, ত্রিভুজ ওটি কিউ, ওটি কিউ ও ত্রিভুজ আর পি কিউ এর ওটি কিউ কোণ সমান হচ্ছে আর পি কিউ কোণ, প্রত্যেকে এক সমকোণ। কেন এক সমকোণ? যেহেতু আর পি এবং ওটি প্রত্যেকেই হচ্ছে এম এন এর উপর লম্ব। ও কিউ টি কোণ সমান আর কিউ পি কোণ, আর কিউ পি কোণ সাধারণ কোণ। অতএব তৃতীয় কোণ তো সমান হয়ে যাবে। অতএব বলে দিতে পারি আমরা, অথবা এটা কোণ সমান করে দেখাতে পারো তোমরা, যেহেতু এই দুটি সরলরেখা লম্ব, অতএব তারা হচ্ছে সমান্তরাল। এই সরলরেখাকে আর কি সরলরেখা ভেদ করেছে, কাজে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ সমান, এটাও দেখাতে পারো। অতএব ত্রিভুজ ওটি কিউ সদৃশ্য হচ্ছে ত্রিভুজ আর পি কিউ। অতএব বলে দিতে পারি আমরা ওটি ওটি বাই, দেখে নাও, ওটি বাই আর পি বা পি আর ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের, পি কিউ বাই পি কিউ, পি কিউ বাই পি কিউ। দেখে দেবো আমরা, পি কিউ ভূমি, পি কিউ ভূমি, ওটি লম্ব, পি আর লম্ব। দেখে দাও, এটা 1 নম্বর সমীকরণ। অনুরূপে এটাতে চলে যাও, অনুরূপে ত্রিভুজ কে কে হবে, ত্রিভুজ ওপিটি, ওপিটি সদৃশ্য হয়ে যাবে। দেখবে তুমি এই ত্রিভুজের এই কোণ সাধারণ কোণ, ত্রিভুজ ওপিটি আর ত্রিভুজ এসপিটি, এসপিটি ওপিটি এই কোণ সমান এসপি সাধারণ কোণ, ওটিপি কোণ সমান এস কিউপি কোণ, প্রত্যেক এক সমকোণ। অতএব ত্রিভুজের সদৃশ্য, অতএব তাদের অনুরূপ বাহুগুলি হবে সমানুপাতিক, অর্থাৎ ওটি বাই টি কিউ, ওটি বাই
এস কিউ, বই আমাদের কিউ এস আছে, আমরা কিউ এসই দেবো আমরা। কিউ এস ইকুয়াল টু টি কিউ, এই ত্রিভুজের দেখালো টি কিউ, এই ত্রিভুজের টি কিউ, এটা 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যোগ করছি আমরা। এখন দেখে নাও, ওটার পরে চলে আসবে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই যে করে দেখে নাও তো কি আছে, ওটি বাই পি আর প্লাস এই সমীকরণের বাম পক্ষ, এই সমীকরণের বাম পক্ষ ওটি বাই কিউ এস ইকুয়াল টু ডান পক্ষ হচ্ছে টি কিউ বাই পি কিউ প্লাস এর ডান পক্ষ টি কিউ বাই পি কিউ। সরি, একটু ভুল হয়ে গেছে, পি কিউ বাই ওটি বাই কিউ এস ইকুয়াল টু, এইদিকে কেন হবে, আই এম সরি, ওপিটি এসপিটি, কাজে ওপিটি ত্রিভুজের এখানে যদি হয়ে যায় ওটি বাই কিউ এস, তাহলে এটা হয়ে যাবে আমাদের পিটি বাই পি কিউ। একদম ভুল হয়ে গেছে, পিটি যেহেতু এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ তুলনা করছি, কাজে ওটি কিউ এস, এটা হয়ে যাবে পিটি পি কিউ, কাজে এটা পিটি পি কিউ। ओके, और बाम दिके देखो ओटी यदि कमन नी की থাকছে 1 বাই পি আর প্লাস 1 বাই কিউ এস ইকুয়াল টু পি কিউ লসাগু পি কিউ প্লাস পিটি, और ओटी इंटू 1 बाई पी आर प्लस 1 बाई क्यू एस इक्वल टू, चित्रे देखो तो टी किউ এবং পিটি, টি কিউ এবং পিটি, টি কিউ প্লাস পিটি যোগ করে পেয়ে যাচ্ছি আমরা পি কিউ, যেটা হচ্ছে পি কিউ বাই পি কিউ। और পি কিউ আর পি কিউ কেটে গেলে 1 থাকবে, তাহলে ওটি ইন্টু 1 বাই পি আর প্লাস 1 বাই কিউ এস ইকুয়াল টু 1, और ডান দিকে চলে যাচ্ছি 1 বাই পি আর প্লাস 1 বাই কিউ এস ইকুয়াল টু 1 বাই ওটিটাকে ডান দিকে দিয়ে চলে গেল 1 বাই ওটি। আমাকে প্রমাণ করতে কি বলিস 1 বাই ওটি ডান দিকে চলে গেছে, এটাকে যদি পক্ষান্তর করে নিই তাহলে 1 বাই ওটি ইকুয়াল টু 1 বাই পি আর প্লাস 1 বাই কিউ এস। এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল।
কিছু নয়। এইদিকে এই বড় ত্রিভুজে PQ1 এর সঙ্গে তুলনা করবে OTQ, সদৃশ করে দেখিয়ে প্রমাণ করবে ওটা। আবার PQS এর সঙ্গে POT বা OPT তুলনা করবে, তাহলে প্রমাণ করবে, ওটা সমীকরণ পাবে। কি করবে? লম্ব আর ভূমি অনুপাত করবে, অতিভুজের দরকার নাই, লম্ব ভূমি করবে প্রথম সমীকরণ থেকে আর দ্বিতীয় সমীকরণ থেকে, দুটাকে যোগ করবে, যোগ করে এটা প্রমাণিত হয়ে যাবে। খুব সহজ, বাড়িতে প্র্যাকটিস করে দেখবে। আর একটি রয়েছে বোধ হয়, চলো বেটা বসো। ক্লাস দেখো, আর একটি রয়েছে, সময় অনেক বেশি হয়ে গেল, আমার ক্লাসটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, কাজে বেশি আর বলছি না, সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদের। 11 নম্বরটা, একটি বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজে বেশি। 11 নম্বর, এটা দেখো 11 নম্বর, একটি বৃত্তে ABC ত্রিভুজ অন্তর্লিখিত। বৃত্তে ত্রিভুজ ABC অন্তর্লিখিত মানে ত্রিভুজের মধ্যে কালি নাই বুঝি, সব কেখানে যাচ্ছে। ত্রিভুজ ABC অন্তর্লিখিত, বৃত্তের কেন্দ্র একটা হওয়াটাই স্বাভাবিক, নিতে পারি আমি বৃত্তের কেন্দ্র, ও হয়তো এরকম জায়গাতে দিলাম বৃত্তের কেন্দ্র, কোথাও হয়তো কেন্দ্রটা নিষ্প্রয়োজনই হয়ে পড়ে, তখন হয়তো দেওয়ার প্রয়োজন পড়ে না, দিনে আমরা। বৃত্তের ব্যাস AD এবং বৃত্তের ব্যাস হচ্ছে AD, বৃত্ত ব্যাস চলে যাবে তাহলে AD মানে এইরকম। বৃত্তের কেন্দ্র যদি হয়ে যায় আমাদের এরকম জায়গাতে, যদি কেন্দ্র হয়ে যায় তাহলে কেন্দ্রবিন্দুর মধ্যে দিয়ে চলে যাবে বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র। তারপরে কি বললো? বৃত্তের কেন্দ্র হচ্ছে, ব্যাস হচ্ছে AD এবং এই BC বাহুর উপর লম্ব, এইটা হচ্ছে BC বাহুর উপর লম্ব, এই BC বাহুর উপর লম্ব হচ্ছে এই লম্ব। যদি টানা যায় দেখবে তোমরা অঙ্কনের ফলে এইটা কখনো AD এর বাম পাশে হতে পারে বা ডান পাশে হতে পারে, সেটা নির্ভর করছে আমি কিভাবে বৃত্তটা আঁকছি বা ত্রিভুজটা কিভাবে নিয়েছি তারই উপরে নির্ভর করছে। কারণ এটা তো আমি কম্পাসের সাহায্য করছি না। এই BC বাহুর উপর লম্ব, এই হচ্ছে BC বাহুর উপর লম্ব, যা BC কে এই বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করি যে ত্রিভুজ এইবি প্রমাণ করতে হবে, প্রমাণ করি যে ত্রিভুজ এইবি এবং ত্রিভুজ এসিডি সদৃশকোণী। ত্রিভুজ এইবি ও ত্রিভুজ এসিডি সদৃশকোণী। এইভাবে বলবে তোমরা, ধরা যাক এবিসি ত্রিভুজটি ও কেন্দ্রবৃত্তে অন্তর্লিখিত। এডি হচ্ছে বৃত্তটি একটি ব্যাস, এই বিসি বাহুর উপর লম্ব, যা বিসিকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এইবি আর ত্রিভুজ এসিডি তো ত্রিভুজ হয়নি, তাহলে আমাকে সি এর সঙ্গে ডি কে যুক্ত করতে হয়, তবেই ত্রিভুজ এসিডি হয়ে যাবে, নচেত হবে না। তাহলে এখানে বলে দেবো আমরা সিডি যুক্ত করা হয়েছে, তার আগে লিখে দেবো সিডি যুক্ত করা হয়েছে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এইবি ও ত্রিভুজ এসিডি সদৃশকোণী। দেখো এখানে দেখে নেবে তোমরা যে ত্রিভুজ এইবি আর ত্রিভুজ এসিডি এর মধ্যে দেখে নাও তো, এইবি এই কোণটা হচ্ছে সমকোণ। এইবি কেন সমকোণ? যেহেতু এই হচ্ছে বিসি বাহুর উপলম্ব, আর এই ত্রিভুজটা এসিডি এর ক্ষেত্রে দেখো তো কোণটা, এই কোণটা কি সমকোণ নয়? কেন বলো তো? এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এসিডি কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এইবি কোণ সমান এসিডি কোণ। কেন বলো তো? প্রত্যেকেই এক সমকোণ। কারণটা হচ্ছে এসিডিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এবং এই লম্ব বিসি বলে। ঠিক আছে, আর কি সদৃশকোণী দেখাতে বলে? তিনটি করে কোণ সমান দেখাতে হবে। তিনটি করে সমান কোণ না দেখিয়ে দুটো কোণ সমান দেখাতে বলে হয়ে যায়। একটি করে কোণ সমান হয়েছে, আরেকটি কোণ দেখা যায় না তো, এবিসি মানে এবিসি আর এবিসি সমান কি হয়ে যাবে? এডিসি। কেন বলো তো? একই বৃত্তাংশস্থ কোণ এবিসি এডিসি, একই বৃত্তাংশস্থ কোণ। এবিসি না বলে, যেহেতু এবি ত্রিভুজের মধ্যে আলোচনা চলছে আমাদের, কাজে এই বলে দেবো আমরা ত্রিভুজ এবিই সমান হচ্ছে এডিসি। দুটি করে কোণ সমান হলো, অতএব ত্রিভুজ এইবি সদৃশ্য হচ্ছে ত্রিভুজ এসিডি। অতএব কি হয়ে যাবে? তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়ে যাবে। আর কি প্রমাণ করতে বলেছে? সদৃশকোণী, এবং এর থেকে প্রমাণ করতে হলে 1 নম্বর প্রমাণ করতে বলেছিল সদৃশকোণী, আর 2 নম্বর হচ্ছে 2 নম্বর প্রমাণ করতে বলেছিল এবি ইন্টু এসি ইকুয়াল টু বলেছে এই ইন্টু এবি। দেখে না তো, এই দুটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয়ে যায় তাহলে ওদের এবি বাহু দেখো প্রথমে কি বলেছে আমাদের এবি দিচ্ছি। এবি মানে কি? সমকোণের বিপরীত বাহু। অতএব এটারও সমকোণের বিপরীত বাহু নিতে হবে। তাহলে এবি বাই, অতএব এবি বাই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এডি।
ইকুয়াল টু, এইদিকে খেয়াল রাখবো আমাকে আর কি কি বাহু আছে, এই বাহু, এই বাহু মানে বিকোণের বিপরীত বাহু। তো বিকোণের সমান কোণ হচ্ছে ডিকোণ, তাহলে ডিকোণের বিপরীত বাহু নিতে হবে। তাহলে এই বাই এই মানে বিকোণের বিপরীত বাহু, আর বিকোণের সমান কোণ হচ্ছে এই ত্রিভুজের ডিকোণ, অর্থাৎ ডিকোণের বিপরীত বাহু এসি। और गुण করে নাও, কোনাকুনি গুণ করে নাও, AB ইন্টু AC ইকুয়াল টু এই কি আছে, এই ইন্টু সমানিত হল। তাহলে দেখা যাচ্ছে এই চ্যাপ্টার খুব ইজি, সবগুলো করে দিলাম আমি। এর পরের দিন আমি 48 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। আশা করি সবাই অ্যাটেন্ড থাকবে, কারণ এটা বুঝতে পারলে 48 নম্বর উপপাদ্যটা যদি ভালো করে বোঝা যায় তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা বুঝতে অসুবিধা হবে না। আর পিথাগোরাসের উপপাদ্য হলেই 48 নম্বর, তারপর পিথাগোরাসের উপপাদ্য হয়ে গেলেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তারপরে একটি সম্পাদ্য রয়েছে মধ্যে সমানুপাতি নির্ণয়, তারপরে সিলেবাস শেষ হয়ে যাবে। অনেকক্ষণ লম্বা হয়ে গেল ক্লাস, আজকে আর বেশি বলছি না। তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে লেখাপড়া করো। আশা করি সবাই অনলাইনে ক্লাস করবে এবং পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবে। যারা বিচ্ছিন্ন হয়ে রয়েছে, ক্লাস করছো না, আমি তাদেরকে আবার মূল স্রোতে ফিরে আসার জন্য বলছি, তোমরা ক্লাস করো। বড্ড বোধহয় ভুল করছো ক্লাসে অংশগ্রহণ না করে এবং পরীক্ষায় অংশগ্রহণ না করে, খুব ভুল করেছো আমি মনে করি আর কি। যাই হোক, তোমরা হয়তো কচি মাথায় তোমাদের জানি রাখিয়ে পরামর্শ দিচ্ছে, বোধহয় ভুল পরামর্শ হচ্ছে, তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত ছিল প্রত্যেকেরই। সবাই ভালো থাকে এবং আজকের মিটিংয়ে কী হয় সেটা নেক্সট ডেতে তোমাদেরকে জানাবো, তোমরাও তোমাদের বাবা মার কাছ থেকে জেনে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।